যখন মনের ভেতর সূর্যটা হঠাৎ ডুবে যায়, যখন আশা ভরসা সব রাস্তা হারায়, যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়ে, যখন বাসের ভিড়ে গলার ভেতর কান্না চাপতে হয়, যেন তোমার মতোই আমি হাতড়ে বেড়াই, যেন তোমার মতোই আমার বন্ধু একটা চাই, যেমন মাছ দরিয়ার নৌকো ফিরে আসে কিনারায়। ওরে মানুষ যখন আছে তখন হাত জুটে যায়, শেষ বলে কিছু নেই, শেষ বলে কিছু নেই, যেখানে যেন শুরু সেখানে। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম, শুভ সন্ধ্যা। অনেকদিন পর আবার আপনাদের কাছে এলাম। গ্লোব চ্যানেলে খুব একটা আশা হয়ে উঠছে না, কেন অন্যান্য চ্যানেলগুলোও তো দেখতে হচ্ছে, তার জন্য আজকে নতুন একটা প্রেজেন্টেশন। বহু বছর আগে একবার করেছিলাম। আমার নতুন যারা দর্শক বন্ধু আজকে যারা টিভির পর্দার সামনে আছেন তারা এই প্রেজেন্টেশনটা দেখেননি। না, কোনো মেডিকেলের শো নয়, মেডিকেল থেকে একটু দূরে, এবং সব থেকে বেশি আকর্ষণীয় এটা হবে যে আপনার মনকে ছুঁয়ে যাবার মতো একটা অনুষ্ঠান। কারণ অনেক বড় দুর্ঘটনা সব আমরা কাটিয়ে এসেছি। 2021 যে আমরা দেখব সেটার কোনো সঠিক ধারণা ছিল না। আমরা সবাই ভেবেছিলাম মার্চ মাসে 2020-তে যে বোধ হয় 21-এর মুখ আর দেখা হবে না, সবাই মিলে একসাথে যাবার সময় হয়ে এসেছে। কিন্তু না, দৃঢ় প্রতিজ্ঞ আর যারা মনের জোর রেখেছে তারা কিন্তু এখন অবধি আছে। আমরা এখনও মনে জোর রাখছি যে হ্যাঁ, 2021-এ কিন্তু আমরা সব কিছু ওভারকাম করব। আস্তে আস্তে অনেক কিছু স্বাভাবিক হয়ে উঠেছে, আবার বাকিগুলো স্বাভাবিক হয়ে উঠবে। তাই আজকে যে দুটি মানুষের সঙ্গে পরিচয় করাবো, যে দুটি মানুষ আমার জীবনের বড় দাগ কেটেছে এবং আমার জীবনের স্বপ্ন ছিল তাদের সঙ্গে থাকার, তাদের সঙ্গে কাজ করার। আপনাদেরও পরিচিত একজন, আর আরেকজন অনেক পরিচিতি নয়, আজ পরিচিতি করাবো। তাহলে চলুন নতুন বছরের শুভ সূচনা নিয়ে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। দেখতে থাকুন। 2021 আমি কিন্তু এই গ্লোব টিভিতেই প্রথম বলে গিয়েছিলাম এপ্রিল মাসে 2020-তে যে আমরা কিন্তু 2021 দেখব, মনে পড়ছে নিশ্চয়ই। তো সুতরাং আমরা কিন্তু পদার্পণ করতে পেরেছি 2021-এ। হ্যাঁ, অনেক মানুষকে হারিয়েছি, আমার অনেক কাছের আত্মীয় স্বজন চলে গেছে। হ্যাঁ, কোভিড-19-এ অনেক 3 জন বন্ধু চলে গেছে। সে যন্ত্রণা কোনোদিনই ভোলার নয়, কারণ আমাদের বয়সী। আর দ্বিতীয় যে মানুষটার কথা পরিচয় করাবো বলছি, একবার দেখুন, তাহলে চিনতে পারবেন। হ্যাঁ, আমার প্রণম্য পুরুষ। যখন বয়সটা কম ছিল, একদম আমার 25 বছর আমারও, তখন মানুষটাকে দেখেছি কি উল্লাসের সঙ্গে মানুষের মন জয় করতে। তখন কিন্তু পরিচয় ছিল না।
পরে পরিচয় হয়েছে, আমার চেম্বারে উনি এসেছিলেন, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। ওনার মিসেসের শরীর তখন খুব খারাপ ছিল, তার জন্যে সেই থেকেই পরিচয় হয়ে ওঠে, বন্ধুত্ব হয়ে ওঠে, আমরা এখন একই ক্লাবের সদস্য। তবুও মানুষটার এক একটা কথা যেন তীরের মতো বুকে বেঁধে, এত ধারালো আর এত বুদ্ধিদীপ্ত, সে কথা নতুন করে আপনাদের বলার কিছু নেই নিশ্চয়ই জানেন আপনারা। উনি ওনার কথা এবং গানে সুরে বুঝিয়ে দিয়েছেন আমাদের বাংলার যুব সমাজকে, একটা কাঠামো তৈরি করে দিয়েছিলেন। তো ওনার কথা যেমন আমার মনে দাগ কাটে, একটি গান আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছিল। সেই গানটার উপরেই আজকে প্রেজেন্টেশন, এবং ওনার মতো গাইতে পারি না, পারবো না, সেই কথাটা ভেবে ওনার সাথে পরিচয় হওয়ার পর ওনার গানটাকে কি করে সত্যি করা যায় সেইটা কিন্তু 2021 আমি সাকার করতে পেরেছি, স্বপ্নটা সত্যি করে পেরেছি। তাই আজকে ওনার সেই গানটা দিয়েই আমরা চলুন ফিরে আসি একটু, যে গানটা ভীষণ দাগ কেটেছে আপনাদের। একটা মুহূর্ত, একটা লাইন শোনালেই মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে রিয়েলি আজকের ডেটে গানটা কতটা আকর্ষণীয় এবং মানুষের মনে কতটা জায়গা করে নিতে পেরেছে। আজকে যে নচিকেতা চক্রবর্তী, সে কেন নচিকেতা চক্রবর্তী, আজকে কিসের জন্য, মানুষ কেন তাকে আপন করে নিল, সেইটা নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান, যেটা স্বপ্নটা সত্যি অনেকের নেই। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। গানটা শুনে সত্যিই কিন্তু মনে দাগ কাটার মতোই, কি মনে পড়ছে সেই পুরনো দিনগুলো, আজ থেকে অন্তত 25 বছর আগের গান, যেটা এখনো গায়ে রোম খাড়া করে দেয়। হ্যাঁ, সত্যিই তাই। সুতরাং আমি এই গানটা শোনার পরে সব থেকে বেশি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে কথার ধার কি মানুষের মনের মধ্যে তীরের মতো বিঁধে দিয়েছে। তো সুতরাং আজকে কোনো ফোন নয়, আজকে কোনো রকমই ফোন নেব না, শুধু মন দিয়ে দেখতে থাকুন যে মেডিকেল ছাড়াও এরকমও কিন্তু ডাক্তারি প্রোগ্রামের সঙ্গে অনুষ্ঠান হয়, সেটা একমাত্র আমাদের অনুষ্ঠানই হয়। কারণ শুধু ডাক্তারি করা, ওষুধ দেওয়া, পেশেন্ট দেখা, এটা কিন্তু ডাক্তারের কাজ নয়, এটা সবার কাজ। কারণ সমাজের সঙ্গে জড়িত যারা, তাদের ক্ষেত্রে যদি এগুলো না হয় তাহলে তো কিছুই করতে পারলাম না আপনারা। শুধু না, ফিরে আসুন, এখনো যাইনি আমি। তো সেই জন্যই বলি যে আমরা যে জায়গাটা আসতে চলেছি, যে 2021
অনেক কিছু হারিয়ে আমরা এসেছি, ঠিক কথা, কিন্তু অনেক অনেক মানুষকে আবার নতুন কিছু পাইয়ে দেবার জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি, যেটা এখন আমাদের সাথে পরিচিতি করাবো। হ্যাঁ, এর আগে, কারণ এমন অনেক মহান মানুষ আছে যাদের পাবলিসিটি অনেক, তাদের সবাই চেনে এক কথায়, কিন্তু এরকম অনেক মহান মানুষ আছে যাদের পাবলিসিটি নেই, সবাই চেনে না। আমি সেরকম একজন মহাপুরুষকে জানাবো, যিনি আজ আমাদের সাথে কিভাবে কাজ করে যাচ্ছে। দেখুন, মানুষটির নাম দাদামণি। সবাই তাকে দাদামণি বলেই চেনে। এসিটা চালিয়ে দিয়ে যাও। আর এই দাদামণির আসল নাম অনেক মানুষই জানে না। আস্তে আস্তে পরিচয় করিয়ে দেব আমি, আপনারাও হয়তো পরিচিতি হয়ে উঠবেন। তো এই মানুষটা শুধু মানুষকেই ভালোবাসে। সকালবেলা উঠে বিভিন্ন গাছগাছালি, বাগান, পুকুরে মাছ দেখা, আশ্রমের চারিপাশে ঘুরে বেড়ানো, আমাদের ছোট ছোট বাচ্চাদের পড়ার স্কুলের সামনে গিয়ে দাঁড়ানো, এটাই তার এখন প্রধান কাজ। মানুষটি আছে আমাদের সাথেই। এই হচ্ছে আমাদের আশ্রম। ভালো করে দেখতে থাকুন। যদি কোনোদিন সময় হয়, বেড়াতে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। পশ্চিমবাংলায় এরকম বেড়াবার জায়গাও হয়তো অনেক জায়গায় নেই। আমরা যেভাবে আমাদের আশ্রমটাকে সাজিয়ে রেখেছি, সারাদিন দাদামণির ঘুরে বেড়ানো আর আমাদের আশ্রমটায় পরিদর্শন করাই তার কিন্তু প্রধান কাজ। কোথায় কে কি করছে, বাচ্চারা ঠিকঠাক খেয়েছে কিনা, তারা ঠিক সময় ঘুম থেকে উঠে পড়তে বসলো কিনা, আমাদের অনাথ বাচ্চাদের হায়ার এডুকেশনের জায়গা, আমাদের অনাথ বাচ্চাদের ভোজনালয়, সুন্দর একদম, মনে হবে ইসকনের মতনই একদম। একদিন বেড়াতে আসুন। এই হচ্ছে আমাদের ছোট্ট ক্ষুদে বাচ্চাদের মেডিটেশন করার জায়গা, ধ্যান ধারণা, এই সমস্তই তাদের ঠাকুর সম্বন্ধে বিভিন্ন জ্ঞান নিয়ে আলোচনা করা হয়। ছোট্ট বাচ্চাদের সকালবেলা উঠে এটাই প্রথম জায়গা। এখানে এসে ঠাকুরের নাম গান এবং মেডিটেশন করা, ধ্যান করা শেখা, ধারণা কি তার সম্বন্ধে শিক্ষা নেওয়া। এই হচ্ছে তাদের বড় প্লেগ্রাউন্ড, আমাদের অনাথ বাচ্চাদের, আমাদের আশ্রমের মধ্যেই। এখানে আরো ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের খেলার জায়গা। এইখানে সকালবেলায় বাচ্চাদের জমায়েত হতে বলা হয় প্রার্থনা করাবার জন্য। এই হচ্ছে ভেষজ গাছ হরিতকি। গেলে দেখতে পাবেন গাছের গোড়ায় প্রচুর হরিতকি পড়ে আছে। আমলকি, বয়রা, ছোট এলাচ গাছ, লবঙ্গের গাছ, এমন প্রচুর ভেষজ গাছ আশ্রমের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছে। আশ্রমের খেলার ময়দান, আমাদের আশ্রমের গোবর গ্যাস প্ল্যান্ট, যে আমাদের যে গোশালা আছে, সেই গোবরগুলিকে আর ফেলে দেওয়া হয় না। সেই গোবরগুলিকে এক জায়গায় জমায়েত করে ছেলেদের, বাচ্চাদের, অনাথ বাচ্চাদের পড়াশোনার জন্য গোবর গ্যাস প্ল্যান্ট করে দেওয়া হয়েছে। সেখান থেকে লাইট জ্বালানো যায় এবং সেখান থেকে রান্নার গ্যাসও তৈরি করা হচ্ছে। এই সমস্ত জমায়েত করা গোবর থেকে তারা, ছোট্ট বাচ্চারা ছোট্টবেলা থেকে শিখছে হাউ টু মেড গোবর গ্যাস প্ল্যান্ট। এই আমাদের গোশালার আরেকজন অতিথি। সকালবেলা তাদের মাঠে বেঁধে দিয়ে আসা হয়। সঙ্গে আবার ভেড়াও আছে। ছোট্ট বাচ্চারা তাদের দেখাশোনাও করে। বিভিন্ন ধরনের ভেষজ গাছ, আমাদের খুদে খুদে অনাথ বাচ্চাদের নিজেদের হাতে তৈরি করা সবজি চাষ করার বাগান এটা। পড়াশোনার সাথে সাথে তারা শীতের অনেক সবজি চাষ করে, তাদের শেখানো হয়, বড়রাও সঙ্গে থাকে। এই দেখুন কত সুন্দর সর্ষের ক্ষেত বানিয়েছে আমাদের অনাথ বাচ্চারা। এইটা হলো মেয়েদের, অনাথ মেয়েদের প্রবেশ দ্বার। এটা শান্তির ধাম। এখানে ছোট ছোট বাচ্চা মেয়েরা, আমাদের যারা অনাথ মেয়েরা আছে, তারা এসে এখানে
ধ্যান প্র্যাকটিস করে, মেডিটেশন করে। এই হচ্ছে শান্তিধাম তাদের। পুজো আর্চা, এখানে মায়ের মূর্তি লাগানো আছে, সারদা মায়ের। এখানে গেলে আপনার মনে এমনিতেই শান্তি ফিরে আসবে। পাখির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ আসে না আমাদের এই শান্তিধামে গেলে। এ কিন্তু আমাদের আশ্রমের মধ্যেই। ছোট ছোট বাচ্চাদের মন খারাপ যাতে না হয় তার জন্য একটা সুন্দর পুকুর করে দেওয়া হয়েছে এবং পাড়টা সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই সেই পুকুর। গরমকালে এখানে স্নান করে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, সাঁতার শেখে। না, ভয় পাবার কিছু নেই। এটা কুমিরের মডেল করা, ওই ছোট ছোট বাচ্চাদের স্নান করার পুকুরের পাশে। বিভিন্ন ধরনের মডেল আছে। শান্তিধামে গেলে এখানে মন জুড়িয়ে যাবার একটা জায়গা। ইনি হচ্ছেন আমাদের পাহারা দেয়ার। মেয়েরা যেখানে আছে, ছোট ছোট বাচ্চারা, অনাথ মেয়েরা, তাদের সারা রাত পাহারা দেন এই মহারাজ। এই হচ্ছে সে পুকুরের ঘাট, যেখানে বসে পড়াশোনা, আলাপ আলোচনা, সঙ্গীত চর্চা সবটাই হয় এখানে। বালিকা আবাসন। মেয়েদের ক্যারাটে ট্রেনিংও দেয়া হয়। অনাথ বাচ্চা তো, তাদের কেউ দেখার নেই। আপনি পারেন সুন্দর এই শিশুটির জীবনে আলোকবর্তিকা জেলে একে ভবিষ্যতের সুনাগরিক করে তুলতে। বিভিন্ন ভেষজ গাছ এবং এক একটি গাছের নিচে এরকম বেদি করা আছে। যারা ভিজিটাররা আসে আমাদের বাচ্চাদের দেখতে, তারা এখানে বসে বিশ্রাম নিতে পারে। এই দেখুন, আমাদের মেয়েদের পুজো করার জায়গা একদম ন্যাচারাল ভাবে তৈরি করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের, ছেলে মেয়েদের মহাপুরুষদের সম্বন্ধে শেখানো স্বামী বিবেকানন্দ কে। এবং এই হচ্ছে আমাদের ছোট ছোট মেয়েরা। যোগা প্র্যাকটিস, ক্যারাটে ট্রেনিং সবটাই করার জন্য তারা এই ময়দানে আসে। এই তাদের বিশ্রামাগার। প্রচুর ভেষজ গাছ। আর এটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এই দাদামণি, যাকে দেখছেন। আজও তিনি আমাদের নির্দেশ দিয়ে যান কিভাবে আরো বাচ্চাদের সুন্দর করে রাখা যায়, মানুষ করা যায়। আমরা তারই পথের অনুগামী। উনি যে পথ আমাদের দেখিয়েছেন, দেখাচ্ছেন এখনো অবধি, আমরা চেষ্টা করি যে অন্তত তার মতো একটুখানি হবার। আশ্রমের অফিস। এই হচ্ছে আমাদের আশ্রমের প্রবেশদ্বার। সব বাচ্চা যখন অকেশনে এক জায়গায় থাকে, কিন্তু কোনোদিন একটা বাচ্চার সাথে যদি কথা বলেন, তাহলে আপনার মনটাও গোলে মোমের মতো হয়ে যাবে। আপনিই পারেন এই শিশুটির জীবনে আলোর পথ দেখাতে। আর সব থেকে বড় সুখবর, 2021-এ শুধু শিশুদের নয়, আমরা অনেক অনাথ বৃদ্ধ বৃদ্ধা কি করে, যাদের কুলাঙ্গার কিছু ছেলে মেয়ে আছে, তাদের বাবা মাকেই অনাথ বৃদ্ধ বিদ্যা বলা হয়। তাই তাদের জন্য কিন্তু আমরা রাখার অতীব একটা সুন্দর ব্যবস্থা করেছি। এনাদের চোখের জল ঝরানো মানে তার জীবন পাপ ধরে রাখার জায়গা থাকবে না সেই সন্তানদের। তাই শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রম, এটা হচ্ছে আমাদের বৃদ্ধ বিদ্যাদের রাখার জন্য। দেখুন, আপনার আমার বাড়ির থেকেও অনেক ভালো জায়গা তৈরি করে রেখেছি আমরা, যাতে এই অনাথ বৃদ্ধ বিদ্যাগুলি যেন কোনো রকম ভাবে কষ্ট না পায়। এই বয়স্ক মানুষগুলি সন্ধ্যাবেলা এখানে নাম জপ কীর্তন ইত্যাদি করেন, আর এই তাদের মন্দির রামকৃষ্ণের পরমহংসদেবের সামনে তারা নাম জপ করেন সন্ধ্যাবেলা বসে, ভীষণ আনন্দে থাকেন। তাদের মনে এক বিন্দু দুঃখ কষ্ট রাখিনি আমরা। চেষ্টা করি
তাদের আরো আনন্দে রাখার জন্য। কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না, আপনি নিজে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাতে আমার বাচ্চারা অনেক খুশি থাকবে। শুধু বাচ্চারা কেন, আপনি কত পয়সা এদিক ওদিক নষ্ট করেন ভেবে দেখেছেন কি? দিনে 1 কাপ চা আর একটা সিগারেট যদি একদিন না খান, সেই পয়সাটা জমিয়ে রেখেও যদি কোনো জিনিস, কত ছোট ছোট জিনিস আছে, পেন্সিল, খাতা, একটু চকলেট, ওদের দেবার কেউ নেই কিন্তু একবারও ভেবে দেখেননি? এই বৃদ্ধবিদ্যাগুলো একদম ওই অনাথ বাচ্চাগুলোর মতোই, ওদের যেমন বাবা মা নেই, এদেরও কোনো সন্তান নেই। এদের জন্য একটা ছোট্ট এই শীতে কম্বলে কত টাকা দাম একটা শীতের কম্বল? 100 টাকা ম্যাক্সিমাম। সেটাও তো এদের জোটে না। সেটাও তো একদিন ইচ্ছা করে কত পয়সা এদিক ওদিক নষ্ট করেন বলুন তো? একদিন শুধু মনের ইচ্ছা থাকা দরকার, তাহলে একজনকেও তো দেয়া যায় 100 টাকা খরচা করে একটা শীতের কম্বল। তো সুতরাং মনের ইচ্ছা, সেটাই অনেক বড় ইচ্ছা। আর এই হচ্ছে আমাদের প্রবেশদ্বার। তাই সবার আমন্ত্রণ রইল আমার এবং আমাদের এই আশ্রমের। ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই জন্যই, 8336973025 নাম্বারটাকে নোট করুন। তারপর আমি জানাচ্ছি কেন দিলাম। আবার বলে দিই, বাড়িয়ে দাও তোমার হাত, 8336973025। চলুন এবার ফিরে আসি আমরা। নাম্বারটা এই জন্যই দিলাম যে আপনাদের বাড়িতে আশেপাশে এরম অনেক অনাথ বাচ্চা আছে যারা দুবেলা খেতে পাচ্ছে না, তাদের জামা কাপড় পরার নেই, তারা স্কুলে যেতে পারে না। বিনা দ্বিধায় আমার কাছে পাঠিয়ে দিন। আমি যেমন বাকিগুলোকে যত্নে রেখেছি, আপনার ওই পাড়ার বাচ্চাটিকেও, অনাথ বাচ্চাটিকেও আমি রাখতে পারবো আশা করি। আর আরেকটি খবর, এরকম অনেক বৃদ্ধ বৃদ্ধাও আপনাদের বাড়ির আশেপাশে আছে যাদের খেতে দেবার নেই, কেউ পরনে কাপড়টাও নেই, একটু থাকার ছাদ নেই। তাদেরকে একটু কষ্ট করে, হ্যাঁ জানি আপনাদের একদিনের জন্য গাড়ি ভাড়া হয়তো যাবে, কিন্তু সেই রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বা বৃদ্ধা মানুষটি বাকি জীবনটার জন্য একটা পার্মানেন্ট জায়গা তো পাবে। আপনারা একটু কষ্ট করে আমাদের এই আশ্রমে নিয়ে চলে আসুন। না, এই আশ্রম আমার না, আমি একজন আপনাদের মতোই সাধারণ একজন কর্মী বলতে পারেন। আমি এই আশ্রমের একজন কর্মী, ব্যাস ভালো লাগে তাই এই মানুষগুলোর জন্য ভাবি। আপনিও তো আসতে পারেন আমাদের সাথে। তার জন্য কি আবার নিজেকে আশ্রম বানাতে হয় নাকি কারোর জন্য কিছু করব বলে? না, ভুল কথা। এই তো এত বছর এতগুলো অনাথ বাচ্চাকে নিয়ে আছি। আর নয় সঙ্গে দুটো বৃদ্ধবিদ্যা থাকবে, আছে তো বেশ কয়েকজনকে রেখেছি, 6 জন আছে এখনো, কিন্তু অনেক ভ্যাকেন্সি রেখেছি। তাই আপনাদের নতুন বছরের সুখবর যে আপনার পাশের বাড়ির ওই রাস্তায় পড়ে থাকা শীতে কাতরাচ্ছে যে বৃদ্ধবিদ্যাটা, আপনি তার জন্য একটু ভেবে একদিনের পয়সা খরচা করে, গাড়ি ভাড়া করে, প্লিজ দরকার হয় চাঁদা তুলে নিয়ে চলে আসুন। যদি পকেটের পয়সা খরচা করতেও দ্বিধা লাগে আপনার, আমার কাছে বিনা দ্বিধায় নিয়ে আসুন। আমরা আছি ওই মানুষগুলির জন্যে। তাদের তো দেখালাম ওই বৃদ্ধবিদ্যাগুলি থাকবে কোথায়, আপনার আমার থেকে অনেক ভালো থাকবে তারা। তাদের ওই যত্নে, তাদের দেখাশোনা করার জন্য, তাদের রান্নাবান্না করার জন্য রেখেছি আমরা। আমি জানি মনটা ভারাক্রান্ত, কিন্তু কেন জানেন, যে এই ধরনের প্রেজেন্টেশনগুলি যদি আপনাদের কাছে মাঝের মধ্যে আমি না নিয়ে আসি, এগুলো তো জানেন এটা আমার হ্যাবিট, আমি এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসি, মাঝের মধ্যেই আসি। কেন? কারণ এই কাজগুলোর সঙ্গে আমি নিজে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত, সরাসরিভাবে যুক্ত। তো সুতরাং সেখানে আর নতুন করে কিছু বলার নেই। এরাও তো সমাজের একটা অংশ। তা এই সমাজের অংশগুলো যদি আমি না দেখাই, না জানাই, তাহলে কি করে হবে? চলুন আরেকটু আমরা ঘুরে আসি বাংলাদেশ থেকে, যে সেখানেও বৃদ্ধাশ্রম আছে। সেখানে আশ্রমে থাকা মানুষদের সাথে কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছে। আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না এই মানুষগুলির সাথে পরিচয় করে। লেট আস সি। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, ছেলে আমার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
কত সাধের এই মানব জন্ম, বেঁচে থাকার কত আয়োজন, কত ব্যস্ততা। জন্মের পর থেকে এই জীবনের প্রত্যেকটি ধাপে মানুষকে নতুন নতুন ব্যস্ততা আর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। জীবনের প্রয়োজনে তাকে ছুটতে হয় লাগামহীন, সংসার তাকে বেঁধে রাখে আষ্টে পৃষ্ঠে। কিন্তু মানুষটি একদিন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়, সংসার নামের লাগামহীন ঘোড়ার লাগাম তুলে দেয় আর একজনের হাতে। শুরু হয় অবসর জীবনের শেষ প্রকল্পনার। জীবনের অঙ্ক নাকি কখনো মেলে না, যোগ বিয়োগের গরমিল জীবনের আনাচে কানাচে লুকিয়ে থাকে। উত্তাম কৈশোরে, ব্যস্ততার যৌবনে এই হিসেবের গরমিল দিয়ে মাথা ঘামানোর সময় আমাদের কোথায় বলুন? গাজীপুর থেকে মাত্র কয়েক মাইলের পথ হোতাপাড়া। যারা খতিব আব্দুল জাহিদ মুকুল অবহেলিত অসহায় বৃদ্ধ বৃদ্ধার বুকে লুকিয়ে থাকা হাহাকার এই সহৃদয় মানুষটি উপলব্ধি করেছিলেন যে বাবা মার বুকে সন্তান খুঁজে পেত তার অভয়ারণ্য। সেই বাবা মাই বার্ধক্যে সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। প্রকৃতির এই নির্মমতাকে কেমন করে আমরা মেনে নেব? এই যে মানবতার চরম অবক্ষয়, এই যে জীবনের পরাজয়। এই বৃদ্ধাশ্রম আপনি কতদিন? 4 বছর। আপনার ছেলে মেয়ে নেই? জি আছে, এক ছেলে 3 মেয়ে। তো ছেলে কি করে? ছেলে রাজমিস্ত্রি। তো ছেলে আপনাকে যোগাযোগ করতে আসে না এখানে? 4 বছরের ভিতরে 1 টাকাও আসেনি আমার কাছে। তো এই যে সন্তানদের এত কষ্ট করে লালন পালন করে বড় করলেন, কি করুন কোন কি করা যায়? আপনার বাপ মা যদি না চান তো কি চাওয়াইতে না? আল্লাহ বোধহয় আমার তৌফিকও রাখে নাই তা গইয়া, সেই জন্য করে না। আর এখন আমি এই জায়গার মধ্যে কি করব? যার ঘরে সন্তান আছে সে বোঝে তাদের ব্যথা। আমি কান্দি, আমার লেগে কেউ কাঁদবে। 4 বছর হয়েছে নাইছি, 3 মেয়ের ঘরে একটা ছেলে হয়েছে। কত কষ্ট হয়ে আমি হেরে ভাবছি, লেখাপড়া শিখেছি, না খাইয়ে খাওয়াইছি, এখন আমার বাবার মাথায় না। 1 মেয়ে 2 ছেলে আছে। তো ছেলেরা আপনাকে দেখে না? না, 19 বছর বিধবা হয়েছি। 8 মাস পরে বাইর থেকে বাইরেছি, এখানে ওখানে থাকি, আবার মনে মানে না, আবার যাই ছেলেদের কাছে। এই অবস্থা করে করে দেখলাম যে এখন তো আর শক্তি নাই। 19 বছর আগে তো শক্তি ছিল নাকি? জি। এখন তো আর বল শক্তি নাই, পয়সা পয়সা চাইছিল সব ফুরিয়ে গেল। এখন আমার কে দেখবে? এই জন্য খোঁজ নিয়ে এখানে আসছি। তারপর সন্তানরা আপনাকে দেখাশোনা করে না? না, তাদের সংসার আছে? আছে, বাড়ি ঘর আছে। বাড়ি ঘর করে দিয়েছে তার বাপে, 5 বিঘে নিয়ে একটা বাড়ি পেয়ে দিয়েছে, যখন ঘর উঠিয়ে দিয়ে গেছে। যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, শীত গ্রীষ্ম, এখানকার দোষ, হ্যাঁ আমার এখানকার দোষ। আমি কি চাইছিলাম আজ 19 বছর মারা গেছে, আমি তো তখনই আসতে পারতাম। আমি কি চাইছিলাম যে আমি দেশ ছাড়বো, বাড়ি ছাড়বো, স্বামীর ভিটে ছাড়বো? এটাকে আমি চাইছিলাম? স্বামীর না হোক, ছেলেদেরই হোক। আপনি একসময় বড় বড় ইন্ডাস্ট্রির মালিক ছিলেন ঢাকায়। আপনার এক ছেলে বার্ডেমের ডক্টর। তো তারপর আপনি এই আশ্রমে কেন? আশ্রম দিয়ে গেছে, বলুন, আশ্রয় দেয় না, না দেওয়া তো আসতে হয়েছে আমার। আপনার ছেলেরা, ছেলের বউরা আপনার সাথে আচরণ কেমন করতো? খারাপ করতো। বড় ছেলে বউ এবারে দেখতেই পারে না। আপনার সন্তানরা যে আপনাকে এভাবে ফেলে রেখে গেছে, আপনি আপনার সন্তানদের জন্য কিছু বলতে চান? না, কি বলবো আর, ওর তো বললো যে থাকেন, এরকম এই অসুবিধা এইটাই, এগুলি বলে আমার নানানটা বুঝ দিয়া
রেখে গেছে। আর তো সে আসলেই না, আর কি বলবো তাদের। আপনি কি আপনার বাবা মার সাথে এভাবে আচরণ করতেন? না, আমি এই ধরনের কোনো আসন আমার বাবা মা শুদ্ধ পুরুষ কারোর সাথে নেই, আমি করিনি, কিন্তু আমার ছেলে তো করলো। এটা কি করা ঠিক? না, এটা কি করে ঠিক, শাস্তি পাবে না, ভোগ করবে না, ভোগ করতে হবে, ওদের আসতে হবে এরকম। আমি বাবাই তো বলতেছি, অন্য কেউ না। আমার যেভাবে কষ্ট ভোগ হইতেছে, আমি বাবাই ছেলেকে বলতেছি যে ওদেরও আসতে হবে এই অবস্থায়। আপনার ছেলে এবং ছেলের বউ হ্যাঁ তাদেরকে দোষ দেবে। দূর দিব কইলাম খিদা লাগলে আমরা বাড়িটা খাইয়া যাবে খাইয়া গাইয়া ভরা তাহলে বাগানে কই থাকতাম। চলো ফিরে আসি। ব্যাপারটাকে নিশ্চয়ই গম্ভীর, বুঝতেই পেরেছেন যে আমরা এত আমোদ প্রমোদ উল্লাসের মধ্যে থাকি, একটা মিনিটও 24 ঘন্টা কি এই মানুষগুলোর কথা কারোর মাথায় আসে? আমার মনে হয় না। কারণ আগামীকাল উঠে আবার অফিস যেতে হবে, আর অফিসে কি কি কাজ আছে সেটা আমাদের মাথায় থাকে। আজকে কে কে হোয়াটসঅ্যাপ করেছে, তার কাকে কাকে রিপ্লাই দিতে হবে, এবং আমি ফেসবুকে কি ছবি পোস্ট করেছি, কটা লাইকস পড়লো, এইগুলো নিয়ে কিন্তু আমরা ভীষণ ব্যস্ত ইন আওয়ার ভার্চুয়াল ওয়ার্ল্ড। এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে তো নিজের বাবা মাকেও যে আস্তে আস্তে ভুলতে বসেছেন, সেটা কি কখনো ভেবে দেখেছি আমরা? না। তো সুতরাং আজকে যে দেখলেন যে প্রেজেন্টেশনে যে এটা বাংলাদেশের একটি আশ্রম, অনেকটা পুরনো, তা সেখানে কিছু ইন্টারভিউ আমরাও কালেক্ট করেছিলাম, দেখলাম যে শুধু আমাদের বাংলায় নয় বা আমাদের দেশে নয়, সব দেশেতেই এরকম দুর্ব্যবস্থা আছে। তাদের নিজেদের ভেতরে কথাগুলো শুনলেই বুঝতে পারছেন যে ভেতরটা একটু জ্বালা করে ওঠে। হ্যাঁ ঠিক, তাদের ছেলেমেয়েরা বিদেশে ডক্টর, বাবাকে আশ্রমে থাকতে হচ্ছে। ছেলেমেয়েরা ভালো স্টাবলিশড, তবু তাদের আশ্রমে থাকতে হচ্ছে। অ্যাকচুয়ালি যাদের ছেলেমেয়েরা এই ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপরে ব্যারিস্টার, স্কুল টিচার, মানে অতি শিক্ষিত, তাদের বাবা মারাই কিন্তু বেশিরভাগ বৃদ্ধাশ্রমে থাকে। কেন? আজকের ডেটে আমরা আশ্রম করে বুঝতে পারছি যে না, কোনো গরিব মানুষের দিন আনা দিন খাওয়া লোক, খেটে খাওয়া খেটে মজুর লোক, তাদের বাড়ির বাবা মারা কোনো দিন বৃদ্ধাশ্রমে আজ অব্দি আসেনি। এতদিন জানতাম না, সবটা গল্প জানতাম, বাট এখন আশ্রম করার পর, এই বৃদ্ধ বিদ্যাদের রাখার পর বুঝতে পারছি যে না, তারা কোনো এস্টাবলিশড ফ্যামিলি থেকেই বিলং করতো একটা সময়, সেখান থেকে তাদের আজকে বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে মারাত্মক দামি কোটি টাকার বাংলো বা ফ্ল্যাটে, বাবা মা বৃদ্ধাশ্রমে। তো সুতরাং এই জায়গাটা যদি একটু আমরা নিজেরা চিন্তা করি, এটা আমার তো মনে হয় যে গভর্নমেন্ট থেকে এনাদের প্রতি চার্জ নেওয়া দরকার আছে, যে যে ছেলে মেয়েদের মানে ছেলেমেয়েরা এস্টাবলিশড এবং বাবা মাদের হোমে বা বৃদ্ধাশ্রমে থাকতে হয়, সেই ধরনের ছেলে মেয়েদের আমার মনে হয় যে অ্যারেস্ট করে লকআপে রাখা উচিত। ইয়েস, এই ধরনের আইন কেন হয়নি এখনো অবধি? কি আমাদের কি সংবিধান, আমরাও কিছু বুঝে উঠতে পারছি না। তা সেই জন্যই আমরা যে আশ্রমটা করেছি সেটা সম্পূর্ণ অনাথ আশ্রম, বাচ্চাদের এবং বৃদ্ধাশ্রম দুটোকে একদম কাছাকাছি রেখেছে। এই জন্যেই যেই বৃদ্ধ বৃদ্ধাগুলো অনাথ বাচ্চাগুলোকে কাছে পেয়ে তাদের ছেলেমেয়ের কষ্টটা ভুলবে, আর এই বাচ্চাগুলো, অনাথ বাচ্চাগুলো, তাদের বাবা মা না থাকায় এই বৃদ্ধ বৃদ্ধাগুলোকেও কাছে পেয়েও অনেকটা বাবা মার আদর যত্নটাও, অভাববোধটা পূরণ করবে। তাই একসঙ্গে করা হয়েছে। যেমন আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, কিন্তু একদমই না। তো সেইটা আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশনে দেখি, তাহলে আপনাদের আরেকটু ভেতরটা জ্বালা করে উঠবে যে মা কি বা কীরকম হতে পারে। কারণ আমরা মায়ের প্রতিও কিন্তু বিরক্ত বোধ করি, করি না? হ্যাঁ করি। কিভাবে করি সেটাই দেখুন না। 3 বছর বয়সে আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যখন 10 বছর বয়স হয়ে গেল,
আমার মাটা যেন কেন একটু কেমন, মানে একটু বড় হয়েছে যখন, 16 বছর বয়সে আমাকে একা থাকতে দাও তো, এত ঝামেলা করো কেন? 18 বছর বয়সে মাকে তো আর সহ্যই করতে পারছি না, দূর এই বাড়িতেই আর থাকবো না। যখন আপনার 18 বছর বয়স, 25 বছর বয়সে মা তুমিই তখন ঠিকই বলেছিলে, তখন আর কি পস্তাতে শুরু করেছে। 30 বছর বয়সে মা কেমন আছো, আমি তোমার কাছেই ফিরে যেতে চাই। 50 বছর বয়সে মা, মাগো আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি, তখন অভাবটা বুঝতে পারি। আর 70 বছর বয়সে ইস, যদি সবকিছুর বিনিময় হলেও মাকে একবার ফিরে পেতাম। শেষ কথা, সময় থাকতে কাছের মানুষদের প্রতি যত্নশীল হন আর মাকে ভালোবাসুন। চলুন ফিরে আসি। ওই কি একটা ডে আছে যেন আপনাদের, এখন নতুন ফ্যাশন করে হয়েছে, সারা বছর মায়ের ওপর একদম মারাত্মক অত্যাচার করে একটা দিনে ফেসবুকে ছবি পোস্ট করেন, সেটা হলো মাদার্স ডে। হ্যাঁ, আপনাদের মাদার্স ডে এখন নতুন ফ্যাশন করে হয়েছে। সে সারা জীবন মাকে এক গ্লাস জল গড়িয়ে দেয় না সেই ছেলে মেয়েরা, তারা সেদিন একদম মাকে চিপকে ধরে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে কত রকম আটঘাট করে সেলফি তুলে পোস্ট হচ্ছে। আর বন্ধুদের ফোন করে বলা হচ্ছে, এই আমার মাকে নিয়ে ছবি পোস্ট করেছি, একটু লাইক দিস, মানে লাইকটাও সেই নিতে হয়। এই হচ্ছে আপনাদের মাদার্স ডে। মানে ওই দিনটায় একদম মাকে এত ভালোবাসেন মানে ভাবাই যায় না, মানে উতলে পড়ে যাচ্ছে আদর আর ভালোবাসা। আর সারা বছর এক কাপ চা করেও বা এক গ্লাস জল গড়িয়েও মাকে বলে না কেউ, মা জলটা খেয়েছো সকাল থেকে, মা দুপুরে কি খেয়েছো, মা কোথাও কি কষ্ট হচ্ছে। সারা বছর একবার জিজ্ঞাসা করার সেই মুহূর্তটাও আসে না। ওই মাই একটা পুত্র সন্তান হবে বলে কত মন্দিরে মসজিদে তাবিজ কবজ কি না কি করে বেরিয়েছে, ঠাকুরের ফুল নারকেল ফাটিয়ে পুজো, কেন? পুত্র সন্তান হবে বলে। আর সেই পুত্র বড় হতে, পুত্র তো নয় কুলাঙ্গার বড় করেছে। পুত্র তার শ্বশুর শাশুড়ির নিজের সন্তান হয়ে যায়, মানে শ্বশুর শাশুড়ির মায়ের পেটের ছেলে হয়ে যায়, আর নিজের মা তখন বাড়ির ঝিয়ের থেকেও অদম হয়ে যায়। তো সুতরাং প্লিজ একটু থিঙ্কিং আমাদের বদলানোর প্রয়োজন আছে। যদি আমরা আমাদের এই থিমগুলোকে চেঞ্জ করতে না পারি, আমার মনে হয় না আমরা কি নতুন সমাজ গড়ব। এই পার্টি যাচ্ছে ওই পার্টি আসবে, ওই পার্টি যাচ্ছে এই পার্টি আসবে, উন্নয়ন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিছুই হচ্ছে না। আমরা আমাদের সমাজের কোনো পরিবর্তন করতে পারিনি। আগামী দিনে নয় এই পার্টিকে ভোট দিলেন না ওই পার্টিকে দেবেন, তাতে কি হলো? ওই ছেলে তো নিজের মাকে ভাত দেয় না, সে যে কোনো কালারের ঝান্ডাই ধরুক, তাতে সমাজের পরিবর্তন হলো কোথায়? নিজেকে বদলান, তবেই সমাজের পরিবর্তন হবে। পার্টির কালার চেঞ্জ করে পরিবর্তন হয় না, নিজেকে বদলান। যাই হোক, আপনি, আমার মনে হয় আজকে আমার কথায় অনেকের মনে আঘাত লাগছে, কিন্তু না, কাউকে আঘাত দেওয়ার জন্য কিন্তু আমি আজকের অনুষ্ঠান করছি না। জাস্ট রিমাইন্ডার এইটুকুই যে আপনার বাড়িতে আপনার মার যদি তাকে রাখার জায়গা না থাকে, আমার একটা ছোট্ট ঘর বানিয়েছি, তাতে অনেকজন আছে, অনেকগুলি মা বাবার মতো আছে, তারা তাদের পাঠিয়ে দিতে পারেন, আমি আছি তাদের জন্য। আর আজকে যারা ফোন করবেন বা করছেন বা ভাবছেন ফোন করবেন, প্লিজ আজকের জন্য অনুরোধ, আজকের দিনটা শুধু নিচের নাম্বারে ফোন করুন। আগামীকাল 3টের পর ওই নাম্বারেই আপনি আমাকে কনফারেন্সে কল করবেন, আমি কথা বলবো। কারণ প্রতিদিন দুপুর 3টে থেকে আমি কনফারেন্সে অথবা ভিডিও কনফারেন্সে কথা বলি। যাদের এখন তো বলে দিয়েছি, আপনাদের বাড়ি থেকে আসার দরকার নেই, অনেক দূর বাড়ি যাদের, এখনো সব জায়গা থেকে এখনো ট্রেন চালু হয়নি, আই নো দ্যাট। তো তাদের জন্য বলছি, আপনি অনেক দূরে আছেন, আপনারাও আমার বাবা মার মতোই, কষ্ট করে আসতে হবে না বাবা, তোমরা বাড়িতে থেকেই আমাকে ফোন করো। ভিডিও কলিংয়ে দরকার হলে আমার সঙ্গে কথা বলো। প্রতিদিন দুপুর 3টের পর আমি ভিডিও কলিংয়ে কথা বলি।
তোমাদের যা সমস্যা প্রবলেম আছে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো। তার জন্য নিচের এই 3টি নাম্বার প্লিজ নোট করে রাখুন। হয়তো আপনার প্রয়োজনে আমি এসে যেতে পারি, কেমন? তো যাই হোক, মা যে কতটা ডিউটি করে বা কিভাবে আমাদের সঙ্গে সারাটা দিন কাটিয়ে দেয়, আমরা সেটা একদিনও রিয়েলাইজ করি না, একদিনও না, নট এ সিঙ্গেল ডেজ ইন হোল 365 ডেজ। জিজ্ঞাসাও করি না, মা তোমার হাঁটুর ব্যথাটা সেরেছে? নেভার। আপনি 4 বার কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে ফোন করছেন, হ্যাঁ গো তুমি খেয়েছো, হ্যাঁ গো শুনিয়েছো, ঘুম থেকে উঠেছো, নিজের মার কথা একবারও মনে পড়ে না, রাইট? যাই হোক, এটা আপনার বিচার, আমার না। জাস্ট আই রিমাইন্ডার ইউ। দেখুন আর একটা ছোট্ট ইন্টারভিউ, অবাক হয়ে যাবেন, এরম ইন্টারভিউ জীবনে দেখেন। Yeah, can you hear me? Tell me, sir. Okay. Miss Patel, आप मुझे सुन सकती है, right? Yes. Yeah, एक second, huh? I'll call you back. Yeah. Miss Mansi Mehra? हेलो Okay. आपने हमारी US बेस्ड फर्म में ऑनलाइन जॉब के लिए अप्लाई की थी? हाँ मैंने किया था Yeah, that's correct. या ऑफ कोर्स Okay. तो सबसे पहले मैं आपको जॉब के बारे में बताऊंगी, yeah? बताऊंगी। आप कौन बोल रहे हैं? Well, myself Man Mehra. वो क्या मेरे बॉस ने कही है कि मैं आपके साथ हिंदी में ही बात करी, और मेरी हिंदी थोड़ी वीक है, तो प्लीज bear with me, yeah? Of course. Thank you. जरूर जरूर। So then let's talk about the job, yeah? ये मैनेजर की पोस्ट है, पर इसमें बहुत रिस्पॉन्सिबिलिटी है। ये जॉब आपको खड़े रहकर करनी पड़ेगी। खड़े रहकर? खड़े रहकर? I mean, कितनी देर के लिए? Well, दिन में 24 घंटे और हफ्ते में 7 दिन। बीच बीच में बैठने या आराम करने तो मिलेगा ना? नहीं, कोई ब्रेक नहीं मिलेगा। कभी कभी अपनी एसोसिएट्स को फुल नाइट अटेंशन देनी होगी। फुल नाइट? फुल नाइट? I love it. और साथ में आपको मेडिसिन और फाइनेंस की भी जानकारी होनी चाहिए, और आपको कुकिंग भी आनी चाहिए। कोई हॉलिडे, कोई छुट्टी मिलेगी? नहीं, हॉलीडेज नहीं होगी, आपको साल भर काम करनी होगी, और इनफैक्ट दिवाली, होली, क्रिसमस, न्यू ईयर्स के वक्त आपकी वर्कलोड ज्यादा हो जाएगी। That's really inhuman है। ये लीगल है क्या? अच्छा, इसके लिए सैलरी कितनी मिलेगी? कुछ नहीं, नथिंग एट ऑल। क्या? कुछ भी नहीं? इतना काम बिना सैलरी कौन बेवकूफ करता है यार? अगर मैं आपसे कहूं कि दुनिया में करोड़ों लोग ऐसे हैं जो बिना सैलरी इतना काम करते हैं, तो नहीं, मैं नहीं मानता। कौन है ये लोग? मॉम, दुनिया की सारी माएं। That's true। हाँ आप सही कह रहे हैं। You're right। हाँ जिंदगी भर काम करती है लेकिन कोई पे नहीं लेती। My mom is great। Mom, you're awesome। छुट्टी के दिन हम घर में आराम करते हैं, और वो घर में डबल काम कर रही होती है। वो सबको खाना खिलाने की बात ही सोती है। I love you, Mom। आज तक आपने मेरे लिए जो कुछ भी किया उसके लिए थैंक यू सो मच। My mom is great। চলুন ফিরে আসি। Just hold on। Mr. Prashant, মোটামুটি আপনি বুঝতে পারলেন যে এমন পৃথিবীতে একটা মানুষই আছে, কোনো স্যালারি নেয় না, রেস্ট নেয় না, কোনো অকেশন নেই তাদের, কোনো ছুটি নেই, সারাটা জীবন একদম গরুর ঘানি টানার মতো পরিশ্রম করেই চলেছেন, তাদের কোনো ছুটি নেই। তারপরেও এসে আপনি কিন্তু ওনার সাথে, মানে নিজের মা, তার সাথেও কিন্তু একটু ভালো ব্যবহার না করা হয় না। ইটস ভেরি টেরিফিক, মানে ভাবাই যায় না আমরা কোন দুনিয়ায় বাস করছি, তাই না? আজকে হয়তো একটু আপনার মনের ভেতর নাড়া দিয়েছে না, প্লিজ, ওই মানুষটি না থাকলে আপনি পৃথিবীতে আসতেন না। সুতরাং আপনার মনে হয়তো হচ্ছে যে না, জন্ম দিয়েছে, ওনাদের কর্তব্য ছিল, হয়ে গেছে। 9 মাস 10 দিন কি কষ্ট, নিজের মিসেস যখন প্রেগনেন্ট হবে তখন বুঝতে পারবেন যে এই কষ্টটা আপনিও কোনোদিন ফিল করেননি। মায়ের কষ্টটা আপনার মিসেসকে জিজ্ঞাসা করবেন প্রথম সন্তান হবার সময় কি কষ্টটা তাকে ভোগ করে 9 মাস 10 দিন কাটাতে হয়েছিল। সো অনেকেই আমার শো দেখে বা অনেকের ধারণা, অনেকে ফেসবুকে পোস্ট করে, না ডাক্তারবাবু ওষুধের দাম প্রচুর, ইত্যাদি ইত্যাদি, না ডাক্তারবাবু আমি তো ভালো হলাম না। সবাইকে তো ভালো করার জন্য আমি আসিনি। সবার মন রাখার জন্য কি একটা মানুষের পক্ষে সম্ভব না? ঠিক তেমনই অনেকে বলেন না ডাক্তারবাবু ফিজটা কেন, আমাদের যা ফিজ আছে
আগের বছরে অবধিও যেটা ছিল লকডাউন পিরিয়ড তার থেকে অর্ধেক করে দিয়েছি। শুধু অর্ধেক না, ফিজ অর্ধেক করে দেওয়ার পরেও দুজন একই পরিবারে একসঙ্গে দেখাতে এলে তার সঙ্গে ওই পরিবারে আরেকজনকে এমনি ফ্রিতেই আবার দেখে দেওয়া হয়, টোকেন দিয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং আর কি করতে পারা যেতে পারে আপনাদের জন্য? আমি তো ধর্মশালা খুলে নেই, কেন না? বিনামূল্যে যদি চিকিৎসা করা হয় তাহলে সেই চিকিৎসা কোনো মূল্য থাকে না। স্বামী বিবেকানন্দ বলে গেছে, কিন্তু বিনামূল্যে কোনো কিছুর মূল্যায়ন করা যায় না। সুতরাং এই অনাথ বাচ্চাগুলিকে আমাকে দুটো বেলা খাওয়াতে, পড়াতে, পড়াশোনা, তাদের কম্পিউটার শেখা, নাচ গান, কোনো দিকেই ছবি আঁকা কোনোটাই বাদ রাখিনি আমি। এবং তার সঙ্গে এই বৃদ্ধবিদ্যাগুলির তাদের এন্টারটেন, তাদের জন্য ঘরে একটা ছোট্ট টিভি রাখা, সবাই একসঙ্গে দলবদে বসে তারা টিভি দেখে, তাদের দুবেলা খাওয়া দাওয়া, তাদের শীতের পোশাক পৌঁছে দেওয়া, স্নান করা, তেল, সাবান ইত্যাদি। এতগুলি মানুষকে আমি কোনো ফিজটা এমনি করতে নিয়েই না, আমি শুধুমাত্র আমার এই আশ্রমের জন্যই দিয়ে দিই। তাদের চলে যাচ্ছে তো, কারোর থেকে তো একটা টাকা কোনো দিন চাইনি। আপনারা জানেন বিগত কয়েক বছর ধরেই কিন্তু আমি অনাথ বাচ্চাদের দেখে আসি, কারো থেকে কোনো টাকা পয়সা নেই। সুতরাং আমাদের আশ্রম বা আমি দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। আমার একটা বাচ্চাও কিন্তু কোনো দয়া নিয়ে বেঁচে নেই, আমরা দুয়ায় বেঁচে থাকতে চাই। আপনি দুয়া করুন, দয়া করবেন না। তো সুতরাং এতগুলো বছর টানতে পেরেছি, যতদিন আছি নিশ্চয়ই আশা করি টেনে যেতে পারবো। আমার বাচ্চাদের আপনারা দেখেননি, তাদের কিভাবে মানুষ করছি, তাদের থাকার জায়গাটাও একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার বাড়ির ছেলে মেয়েদের থেকে বা আমার বাড়ির ছেলে মেয়েদের থেকে কোনো অংশে কম রাখেনি তাদের নাচ গান এভরিথিং। তারা ক্যারাটে ট্রেনিং নিচ্ছে, সব দেখুন একবার, তাহলেই বুঝতে পারবেন। তারা সত্যজিৎ রায়ের প্রতিটা ছবিকে ভীষণ ভালোবাসে। আমরা শিখিয়েছি এই ছবিগুলোই দেখবে তোমরা। আমার বাচ্চারা সময় পেলে এই ছবিগুলি দেখে, এই গানগুলো ভীষণভাবে অভ্যাস করে, তাই তাদের এইগুলো শোনানো হয়, দেখানো হয়। এই আমার খুদে বাচ্চারা, এটা মেয়েদের বিভাগ। প্রতিদিন তারা ক্যারাটে প্র্যাকটিস করতে আসে মাঠে। ঠিক, চলুন ফিরে আসি। তো এমনিভাবেই তাদের একটু একটু করে বড় করে তুলছি। কম্পিটিশনের দুনিয়া, বুঝতেই পাচ্ছেন। একটা সময় ভীষণভাবে আন্ডার এস্টিমেট করতো অন্যান্য বড় বড় স্কুলের ছেলেমেয়েরা, এরা যখন কম্পিটিশানে যেত। কিন্তু সেই কম্পিটিশানে তাদের আগে খুব হেরে ফিরে আসতো, এরা পেরে উঠতো না। তো তাদের এখন আজকের ডেটে যেভাবে শিখিয়ে পড়িয়ে নিয়েছি, তারা আঁকা জানে, তারা নাচ জানে, তারা গাইতে পারে, তারা ভালো মার্শাল আর্টস শিখছে এবং পড়াশোনাতেও কোনো অংশে কম নয়, একদম আশ্রমিক পড়াশোনা শিখছে। সুতরাং তাদের মানুষের মতোই মানুষ করে তুলছি। তো সুতরাং দেখতে দেখতে আমার মনে হয় যে সময়সীমা শেষের দিকে। না, আজকে কোনো ফোন নেব না বলেইছিলাম। আজকের জন্য আমি মানে ক্ষমা প্রার্থী, একদম কিছু করার নেই। কারণ আজকে যে বিষয়বস্তুটা ছিল, এই বিষয়বস্তুটার সঙ্গে মিলিয়ে নিতে পারা যাবে না। কারণ আপনাদের সেই প্রতিদিনের একই রকম ফোন, তো ওটা যেদিন আবার নেক্সট ডেট ডিজিজ নিয়ে প্রেজেন্টেশন থাকবে, কোনো অসুখ বিসুখ, সেই দিনে। আজকের জন্য যাদের মনটা সত্যিই একটু ব্যাকুল হয়ে উঠেছে যে না, আমরা বৃদ্ধাশ্রমে আমাদের বাড়ির কাউকে পাঠাবো না,
বা আপনাদের যাদের রিয়েলি ক্রনিক ডিজিজ সিরিয়াস কেস, তাহলে নিচে যে 3টি নাম্বার দেওয়া আছে প্লিজ ওই নাম্বারে কল করুন। আপনারা কনফারেন্সে আমার সঙ্গে কথা বলিয়ে দেবে পরে, কোনো অসুবিধা নেই। নাম্বারটা নোট করে নিন, যে কোনো একটি, এবং নিচে যে কোনো 3টি নাম্বারের মধ্যে একটা নোট করে নিন। ওকে, তো অ্যাকচুয়ালি কি জানেন, যে ছেলেমেয়েরা দেখলেন তো যে 3 বছর বয়সে একরকম মায়ের কাছে ধারণা, মা তুমি ছাড়া থাকতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। তারপর একটু বড় হবার পর মা সবসময় বিরক্ত করো না, তারপর আরেকটু বড় হবার পর মা এত বিরক্ত করো না তো, আর ভাল লাগছে না, মানে তখন আর মাকে ভালো লাগছে না। যত বড় হচ্ছি বিরক্ত, নিজের মাকে বিরক্ত লাগছে। আস্তে আস্তে যখন শেষ সময় মা যখন চলে গেছে, তখন মনে হয় যে কোনো কিছুর বিনিময়ে যদি একবার ফিরে পেতাম। ঠিক এমনই একটি বাচ্চা, ভল্লুকের শাবক ছানা, ভল্লুক ছানা, সেও ভেবেছিল ঠিক আপনার আমার মতোই যে এখন একটু বড় হয়ে গেছে, এখন মাকে আর লাগবে না, আমি এখন উড়ে বেড়াবো। তাই ভল্লুক ছানাটা বাইরে বেড়াতে বেরিয়ে পড়ে। কিন্তু বেড়াতে বেরিয়ে পড়ার পর যখন দেখে যে না, মায়ের আঁচলই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সেফটি জায়গা, তখন বিপদ এসে সামনে দাঁড়ায়। সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হয় সেই ভল্লুকের শাবক, ভল্লুক ছানাটি, সেটাই দেখুন। যে মা মাই হয়, তার বিকল্প কিছু হয় না, এটা আজও পৃথিবীতে কোনো রকমভাবে প্রমাণ করতে পারেনি কেউ। আজকের শেষ নিবেদন। এই হচ্ছে বিপদ, আর এই হচ্ছে ভল্লুক ছানা। দেখতে থাকুন মন দিয়ে। দূরের ওই ভল্লুক ছানাকে দেখে সে আনন্দে উল্লাসে নাচতে শুরু করেছে। ভল্লুক ছানা, কিন্তু বিপদ কখন আসে কেউ জানতে পারে না। পৃথিবীতেই একটি জায়গায় আছে মায়ের আঁচল,
আপনার সব বিপদ থেকে রক্ষা করতে পারে একমাত্র আপনার মা। এই মায়ের আঁচল যতদিন আছে ততদিন আপনি সেফ। চলুন ফিরে আসি। বড় ভারাক্রান্ত আজকের গোটা শোটা, কিন্তু কিছু করার নেই, দুঃখ করারও কিছু নেই, কারণ এই হারিয়ে যাওয়া অনাথ শিশুগুলো এরকম অনেক রাস্তায় দেখতে পান। যদি আপনার পরিচিতির মধ্যে থাকে যে হ্যাঁ এরকম শিশু আছে, অনাথ বাচ্চা, ছেলে অথবা মেয়ে, তো সুতরাং বিনা দ্বিধায় আপনি আমাদের আশ্রমে যোগাযোগ করুন। তাদের সুন্দরভাবে লালন পালন করে বড় করে তোলার ব্যবস্থা আমরা করেছি। আর বৃদ্ধ বিদ্যাদের কথা বলে দিই যে তাদের জন্য ব্যবস্থা তো করেছি, আপনাকে দেখালাম। তো সুতরাং এইগুলো একটা মানুষের নৈতিক কর্তব্য। এর জন্য না, আমি ডক্টর বলে যে শুধু তাই নয়, না, এটা আমি বহু বছর থেকে করি, এটা আপনারা জানেন। নতুন করে কোনো নাটক না, কিন্তু একদম বাই হার্ট করি। আমার রোজগারের অর্ধেকটা দিয়ে দিই, এটা আমার অ্যাম্বিশন। আপনাদের কারোর অ্যাম্বিশন থাকতে পারে বড় বাংলো হবে, বড় গাড়ি হবে, বিদেশ বেড়াতে যাওয়ার। না, আমি কোথাও বেড়াতে যাওয়া হয় না, আপনারাও সেটা জানেন যে না, 365 দিনই আমার চেম্বার খোলা, বেড়াতে যাওয়া হয় না। আমার বেড়াতে যাওয়া মানে আমার বাচ্চাদের সঙ্গে থাকা, তাদের একটু ছবি আঁকা দেখানো, তাদের গান শোনা, এটা আমার হবি। আর আমার ওই বৃদ্ধ বাবা মাগুলি আছে যারা অনাথ, তাদের সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলা, এতে কোটি টাকার মনের জোর বাড়ে। আমার সম্পত্তি লাগে না। তা সেই জন্যে আর একা আমি করিনি, কিন্তু আমি একজন কর্মী বলতে পারেন। আপনাদের মধ্যে অনেক মানুষ প্রচুর সাহায্য করেছে আমাকে। হ্যাঁ, কেউ চাল পাঠিয়ে দেয়, কেউ ডাল পাঠিয়ে দিয়েছে, কেউ আলু পাঠিয়ে দিয়েছে। একজনের তো রেশনের দোকান ছিল আমাদের হাবড়ায়, তার নাম মনে পড়ছে না, মানে নমস্য ব্যক্তি, খুব ইয়াং লোক, 40-42 বছর বয়স। তা সে অনেক চাল ডাল আলু মানে লকডাউনের মধ্যে দিয়ে গেছে। তো ওই সময়টাই বাচ্চাগুলিকে যে কি কঠিনভাবে রাখতে হয়েছিল, আপনাদের আশীর্বাদে তাদের কোনো করোনা এফেক্টেড ইত্যাদি কোনো অসুখ বিসুখ ধার ঘেঁচতে পারেনি, আপনাদের আশীর্বাদই। তো তারা ভালো আছে, সুস্থ। এরকম অনেক মানুষ খাতা দেয়, পেন্সিল পাঠিয়ে দেয়। বড়দিনে এবারে কেক দিয়ে গেছেন একজন বৃদ্ধ বৃদ্ধা এসে। তো তাদেরকে সবাইকে আমার প্রণাম, যে আজকে তারাও তো ভেবেছে। তো ভাবার বিষয়বস্তুর দরকার আছে, অন্য কিছু না। তো এই ভাবাটা যদি আপনারাও চেঞ্জ করতে পারেন, কি হয়েছে, একদিনের জন্য নয়, আপনি যে নেশা করতেন সেই নেশাটা করবেন না, ঠিক? তো সুতরাং দেখতে দেখতে আজকে ঘড়ির কাঁটা একদম শেষের পথে। আর যারা আজকে টিভির পর্দার সামনে বসেছিলেন তাদেরকে বিশেষ করে আরেকবার অনুরোধ করে দিই যে আজকে কথা হয়নি, কথা হয়ে উঠলো না, তার জন্য প্লিজ রাগ অভিমান রাখবেন না। আমি পরের দিন এসে শুধুমাত্র টক শো থাকবে, আবার টক শো থাকবে। আর নিচের যে নাম্বার 3টি দেওয়া আছে প্লিজ নোট করে নিন। আপনার যা মনের কথা আছে আপনি ওখানে বলুন, তাহলে আমার কাছে ওটা ফরওয়ার্ড হয়। আপনারা জানেন ওগুলো তো আমাদের টেলিকলার্স, আপনারা যা যা বক্তব্য বলেন সব ওগুলো আমার কাছে ফরওয়ার্ড হয়। তো সুতরাং আপনি বিনা দ্বিধায় ওনাদের সাথে কথা বলতে পারেন। নাম্বারটা আপনারও দিয়ে রাখুন, আপনিও নিয়ে রাখুন, ওকে? আর যদি খুব এমার্জেন্সি থাকে, আমাদের ফেসবুক সাইটটা বলে দিই, doctor.sense, doctor.sense, ACN''S। ওটা ফেসবুকে গিয়ে টাইপ করলেই কোনো ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাতে হয় না, ডাইরেক্ট আপনি ইন করতে পারবেন মেসেজ বক্সে। আপনার রিপোর্ট পাঠাতে পারেন, আপনার যা বক্তব্য আছে পাঠাতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার, বা আপনাকে হোম রেমেডি দিয়েও বা ওষুধের নাম বলে দিয়েও ভালো রাখার, ঠিক? তাই নতুন বছরে আমরা পদার্পণ করেছি, নতুন বছরটা সত্যিকারের শুভ রাখতে হবে। আর এইরকম দুঃখী মানুষগুলোর যদি চোখে পড়ে, তাহলে একটু মনে করে, না 10 টাকা দিয়ে তাকে সাহায্য করতে হবে না, কষ্ট করে একটু গাড়ি ভাড়া করে পাঠিয়ে দিন আমাদের আশ্রমে, ঠিক? আজকের জন্য নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।